রবীন্দ্রনাথ, স্পন্সর্ড বাই ডক্টর প্লাস ফিনাইল, কীট পতঙ্গ জীবাণু সব এবার কফিন ভর্তি, পাওয়ার্ড বাই একেডি ঘি, co-sponsored by আবরণ, ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার, ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক। নমস্কার, সুপ্রভাত। শুরু করছি ডক্টর প্লাস প্রতিদিনের রবীন্দ্রনাথ। টাইটেল স্পন্সার্স বাই ডক্টর প্লাস ফিনাইল, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সার্স আবরণ, ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার, ক্যালকাটা পাইপ অ্যান্ড ফিটিংস, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক। আমাদের প্রতিদিনের রবীন্দ্রনাথের একটি নির্দিষ্ট বিষয়, সেই বিষয়ের উপরেই কথা থাকে এবং তার সঙ্গে সঙ্গে গান থাকে। আজকে যে বিষয়টি আমরা ভেবেছি সেটি হচ্ছে সাংসারিক রবীন্দ্রনাথ, অর্থাৎ আমরা তো তাকে কবি হিসেবে জানি। তিনি কবীন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি বিশ্বকবি, কবিগুরু। তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। তার জমিদারির একটা দিক রয়েছে, গতকাল যেটি নিয়ে আলোচনা করলাম। কিন্তু এই মানুষটি স্বামী হিসেবে কতটা তার স্ত্রীর প্রতি ভালোবাসা নিয়েছিলেন, কতটা তার রাগ অনুরাগের সম্পর্ক ছিল, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের বাঁধনে রবীন্দ্রনাথ কীভাবে সেই জায়গাটিকে দেখেছিলেন, কারণ কবিরা তো আপন ভোলা হন, তাই না? তো সেই নিয়ে সাংসারিক রবীন্দ্রনাথকে আজকে ফ্রেমবন্দি করতে চাইছি আমরা, একটা বড় কাজকে ছোট্ট সময়ের মধ্যে আনা। তো আজকের এই বিষয়টিকে মাথায় রেখে যাকে আমরা ডেকেছি তিনি আপনাদের অত্যন্ত পরিচিত এবং তার গান আপনাদের ভালো লাগে। শুধু আমাদের অনুষ্ঠান বলে নয়, তাকে আপনারা সর্বত্রই খুঁজে বেড়ান। অভিক, নতুন করে অভিকের সম্পর্কে বলা। নমস্কার, সুপ্রভাত। খুব খুব স্বাগত, সুপ্রভাত। আজকে তোমার গান শুনবো, আমি তো গান শুনবো, সঙ্গে টুকরো টুকরো কথা থাকবে। সঙ্গে রয়েছেন আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীরা। অভিজিৎকে স্বাগত জানাবো, সুপ্রভাত জানাবো। অভিজিৎ কিবোর্ডে রয়েছেন, তার পাশেই রয়েছেন তবলায় মৃগাঙ্ককে সুপ্রভাত, এবং শুভঙ্কর রয়েছেন অক্টোপ্যাডে। শব্দ আলো ক্যামেরা পিসের টেলিকাস্টিংয়ে রয়েছেন আমাদের ভাইরা, সঙ্গে রয়েছেন আপনারা। শুরু করি গান দিয়ে পথ চলা। আসলে আজকের বিষয়টা না, আমি জানি না, মানে রবীন্দ্রনাথ ঠাকুর বললেই আমরা যেন কীরকম একটা বিস্তৃতভাবে কিছু একটা ভেবে ফেলি আর কি। হ্যাঁ, সেখানে আজকে সাংসারিক রবীন্দ্রনাথের ক্ষেত্রে যদি দাঁড়াই, রবীন্দ্রনাথের সংসার কি শুধু সংসারে সীমাবদ্ধ? তার মনের মধ্যে একটা সংসার ছিল, তার পরিবারটা একটা সংসার, জগতে তার বিস্তৃত সংসার, মহাসংসার বলতে পারি আর কি তার সৃষ্টিকে। তো সেইভাবে আমরা এগিয়ে চলি, দেখা যাক তার সংসারের বিস্তারটা কত দূর। তো সেই সংসারে তো প্রেম থাকেই, এবং প্রেমের সঙ্গে সুখ দুঃখ সব কিছু মিলিয়ে থাকে। তো সেই দিয়ে শুরু করি প্রথম গান। তোমারু প্রেমে ধন্য ধন্য করো যারে, তোমারু প্রেমে সত্য করে পায় সে আপনারে, ধন্য ধন্য করো যারে, তোমার প্রেমে। দুঃখে শোকে নিন্দা পরিবাদে, চিত্ত তার ডোবে না অবসাদে, টুটে না বল সংসারের ভারে, ধন্য ধন্য করো যারে, তোমার প্রেমে।
তার গৃহের বাণী বাজে, বিরাম জাগে কঠিনতার কাজে, গৃহের বাণী বাজে, পথে যে তার গৃহের বাণী বাজে, বিরাম জাগে কঠিনতার কাজে, গৃহের বাণী বাজে, নিজের সেজে তোমারই মাঝে দেখে, জীবন তার বাধায় নাহি ঠেকে, দৃষ্টি তার আধার পরপারে, ধন্য ধন্য করো যারে তোমার প্রেমে, ধন্য ধন্য করো যারে তোমার প্রেমে, সত্য করে পায় সে আপনারে, ধন্য ধন্য করো যারে তোমার প্রেমে। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের নানান অধ্যায় নিয়ে আলোচনা করেছি, তার বিবাহ নিয়ে আমরা বহু অনুষ্ঠান করেছি, কিন্তু আজকে সাংসারিক রবীন্দ্রনাথ অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে কীরকম সম্পর্ক তাদের ছিল এটা নিয়েই মূলত আমাদের কথা বলে, এবং সেই প্রসঙ্গে কিছু চিঠি নিয়ে আজকে আমি কথা বলবো। কেন বলবো কিছু চিঠি নিয়ে কথা? তার কারণ মৃণালিনী দেবী, তার বিয়ে হয়েছিল, তার নাম ভবতারিণী থেকে মৃণালিনী হয়েছিল, মহর্ষি ঠিক করলেন তার এস্টেটের একজন কর্মচারীর মেয়ের সঙ্গে বিয়ে, এগুলো নিয়ে আমরা বহু আলোচনা করেছি। অভিক বলি, রবীন্দ্রনাথের জীবনে মৃণালিনী দেবী এসেছিলেন 1883 খ্রিস্টাব্দে আর চলে গেলেন 1902। মাত্র 19 বছরের সাংসারিক জীবন। একদমই তাই। এই মাত্র 19 বছরের সাংসারিক জীবনে এই যে রবীন্দ্রনাথকে আমরা পরবর্তী পর্যায়ে পাই, যে রবীন্দ্রনাথ শোককে সামাল দিতে পেরেছিলেন, যে রবীন্দ্রনাথ দেশের হিতে জমিদারি প্রথায় অনেক পরিবর্তন আনতে পেরেছিলেন, যে রবীন্দ্রনাথ শান্তিনিকেতন তৈরি করতে পেরেছিলেন, যে রবীন্দ্রনাথ নোবেল পেয়েছিলেন, এই যে রবীন্দ্রনাথ, সেই রবীন্দ্রনাথের পিছনে যে মহিলাটি ছিলেন তিনি হচ্ছেন মৃণালিনী দেবী, যার নাম ছিল ভবতারিণী। তো তার মৃত্যুর পর রথীন্দ্রনাথের লেখা থেকে আমরা জানতে পারি, তার পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরের লেখা থেকে জানতে পারি যে মৃণালিনী দেবী তার বিবাহ সময়ে বহু দামি দামি ভারী ভারী গয়না পেয়েছিলেন, কিন্তু তার স্বামীর স্বপ্নকে সফল করার জন্য তিনি সব গয়না দিয়ে দিয়েছিলেন শান্তিনিকেতন তৈরি করার ক্ষেত্রে। কিন্তু তার ঝাঁপিতে কিছু অমূল্য সম্পদ ছিল যা মৃণালিনী দেবীর মৃত্যুর পর খুঁজে পাওয়া যায়, সেটি হচ্ছে কিছু চিঠি। যে চিঠি রবীন্দ্রনাথ বিভিন্ন সময় মৃণালিনী দেবীকে লিখেছেন, সেখানে স্বামী হিসেবে কিছু উপদেশ আছে, কিছু প্রেম আছে, কিছু সতর্কবাণী রয়েছে। সেই চিঠি যদি আমরা আজকে জানাতে পারি আপনাদের, তাহলে স্বামী রবীন্দ্রনাথ, সাংসারিক রবীন্দ্রনাথ, প্রেমিক রবীন্দ্রনাথকে আমরা ধরার চেষ্টা করতে পারবো। তো সেটাই আমার কাজ। এই প্রসঙ্গে আমি বলি, আমি সাহায্য নিয়েছি মাহফুজা হিলালি, একজন শিক্ষাবিদ, ওপার বাংলার, তাঁর একটি প্রবন্ধ থেকে। চলে যাই গানে। হ্যাঁ। আজ বুঝি আইলো প্রিয়তম, আজ বুঝি আইলো প্রিয়তম, চরণে সকলে আকুল ধাইলো, চরণে সকলে আকুল
কতদিন পরে মন মাতিল গানে, পূর্ণ আনন্দ জাগিল প্রাণে। কতদিন পরে মন মাতিল গানে, পূর্ণ আনন্দ জাগিল প্রাণে। ভাই বলে ডাকি সবারে, ভাই বলে ডাকি সবারে। ভুবন সুমধুর প্রেমে ছাইল, আজ বুঝি আইল প্রিয়তম, আজ বুঝি আইল প্রিয়তম। চরণে সকলে আকুল ধাইল, চরণে সকলে আকুল ধাইল, আজ বুঝি আইল প্রিয়তম, আজ বুঝি আইল প্রিয়তম। রবীন্দ্রনাথ ঠাকুর চিঠি লিখতে এবং চিঠি পেতে ভালোবাসতেন। তিনি বলেছিলেন, দূরে থাকার প্রধান সুখ হচ্ছে চিঠি। এই সুখকে তিনি দেখা হওয়ার সুখের চেয়েও বেশি কিছু বলে উল্লেখ করেছেন। মৃণালিনী দেবী রবীন্দ্রনাথকে চিঠি লিখতেন কম, এ ব্যাপারে রবীন্দ্রনাথের অভিযোগের শেষ ছিল না। মৃণালিনী দেবীর মৃত্যুর পর বেশ কয়েকটি চিঠি আবিষ্কৃত হয়, কিছু নিশ্চয়ই বিস্তৃতির অতলে চলে যায়, কিন্তু 36টি চিঠি পাওয়া যায়। যে 36টি চিঠির মধ্যে কিন্তু আমরা দেখি রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে সাংসারিক রবীন্দ্রনাথের আলোচনা করার জন্য যথেষ্ট রসদ। প্রায় প্রতিটি চিঠিতেই কবির একটা অভিমান থাকতো তার স্ত্রীর প্রতি, যে কেন তিনি তার চিঠির প্রত্যুত্তর দেন না। এই অভিযোগ এবং তার জন্য অভিমান স্পষ্ট রয়েছে। অফুরন্ত সাহিত্য ভাণ্ডারের চেষ্টাও যে স্ত্রীর কাছে এমন কাঙালের মতো হয়ে উঠতে পারেন, তাই চিঠিগুলি না পড়লে বোঝা যায় না। বড় হোক ছোট হোক, প্রতিদিন একটা চিঠির প্রত্যাশা তিনি করতেন স্ত্রীর কাছে। সেভাবে পেতেন না কখনোই। সারা জীবন যতদিন মৃণালিনী বেঁচে ছিলেন, তিনি মৃণালিনী দেবীকে অভিযোগ করে গেছেন। কেন পেতেন না আমরা হয়তো স্পষ্ট করে বুঝতে পারি যে ছেলেপুলে নিয়ে সংসার সামলাতে হিমশিম খেতেন মৃণালিনী দেবী, তাই কখন তিনি সময় করে চিঠিটা লিখবেন। কিন্তু কবি স্বামী হিসেবে তিনি আবদার করতেন যে স্ত্রী যেন দূরে থাকেন যখন, তাকে একটি করে চিঠি লিখেন। খানিকটা সাংসারিক চাপে মৃণালিনী দেবী কাজটি করে উঠতে পারতেন না। পরের চিঠিতে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী রবীন্দ্রনাথ ঠাকুর অভিযোগ জানাতে ভুলতেন না। তো চলে যাই গানে। আর আমরা তো সবাই জানি তিনি তার স্ত্রীকে ভাই ছোট বউ সম্বোধন করার পরে এইভাবেই কিন্তু ভাই ছোট এবার ছুটি এভাবেই কিন্তু সম্বোধন করতেন। তো সেই ভালোবাসাটা কিন্তু ওখান থেকেও বোঝা যায়। আপনাদের কাছেও প্রচুর তথ্য আছে, ফোন করবেন আমাদেরকে, আমরা সমৃদ্ধ হব আপনাদের তথ্যে। তার সঙ্গে অভিকের গান তো রয়েছে, প্রাণ ভরে যাচ্ছে। নিশ্চয়ই আপনাদেরও ইচ্ছে করছে অভিকের সাথেও কথা বলতে। ফোন করুন আমাদের 6292242341, 6292242342 এই নাম্বারে নর্মাল ফোন কল, আর হোয়াটসঅ্যাপ ভিডিও কলিংয়ের জন্য 9051112531, এটা হচ্ছে ভিডিও কলিংয়ের জন্য। অবশ্যই আপনারা ফোন করুন, যার যেটাতে আপনি সুবিধা পাবেন সেই নাম্বারেই ফোন করুন। চলে যাই এখানে। আচ্ছা, আমাদের সময় হয়ে গেছে অভিক একটা বিরতির ওপ্রান্তে আমরা ফিরছি, সঙ্গে থাকুন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, স্পন্সর্ড বাই ডক্টর প্লাস ফিনাইল, কীট পতঙ্গ জীবাণু সব এবার কফিন ভর্তি। powered by AKT ঘি, co-sponsored by Aburon, Dr. Plus hand sanitizer, Calcutta Pipe, Calcutta Water Tank। সোমবার নানা স্তরের চাকরি প্রার্থীদের মিছিল কলকাতা রাজপথে। দূর দূরান্ত থেকে এসে মিছিলে যোগ দিয়েছেন যারা, তাদের মধ্যে অন্যতম বৃহস্পতি মাহাতো। পুরুলিয়া জেলায় বাড়ি তার। তিনি বিশেষভাবে সক্ষম, চোখে দেখতে পান না, কিন্তু মাথাটা ভালোই চলে। রাজ্য সরকারের গ্রুপ ডি কর্মীর জন্য পরীক্ষা দিয়েছিলেন বৃহস্পতি, পাশও করেছিলেন। এরপর ডাক আসে ইন্টারভিউয়ে, সেখানেও সসম্মানে উতরে যান তিনি, তবু পেলেন না চাকরি। তার অভিযোগ চাকরি চুরি হয়েছে।
রিটেনে এবং ইন্টারভিউতে দুটোতেই কোয়ালিফাইড। আমাদেরকে সামনে রেখে পেছন দিক থেকে চাকরিটা বিক্রি করে দেওয়া হয়েছে এবং পার দপ্তরটাই তুলে দেওয়া হয়েছে। গ্রুপ ডি চাকরি প্রার্থী দেখা করার জন্য বহুবার মুখ্যমন্ত্রীর কাছে আর্জিও জানিয়েছেন বিশেষভাবে সক্ষম এই চাকরি প্রার্থী, কিন্তু মন গলেনি জনদরদি দিদি। আমি প্রথমবার যখন এসেছিলাম তখনও অনুরোধ করেছিলাম, বারবারই অনুরোধ, যতবারই এসেছি ততবারই অনুরোধ করেছি যে আমাদের সাথে একটু দেখা করুন, আপনার নিজস্ব দপ্তর, এখানে কোনো জটিলতা নেই। এ লড়াই ন্যায়ের দাবিতে জানালেন বৃহস্পতি। তাদের চাকরি নিয়ে কোনো জটিলতাও নেই, শুধু চাই নিয়োগ, বললেন এই গ্রুপ ডি চাকরি প্রার্থী। আমরা অনেক দিন থেকেই তো আন্দোলনটা চালিয়ে যাচ্ছি এবং ন্যায়ের পক্ষে লড়াইটা করে যাচ্ছি। সরকার পক্ষকে এইটুকুই অনুরোধ করব যে আমাদের যারা আমরা ওয়েটিং ক্যান্ডিডেটরা আছি, আমাদের কোনো জটিলতা নেই, কোনো কারো ওয়ে মার্কশিট বা এরকম কোনো কেস নেই, আমাদের নিয়োগ করলেই হয়ে যাবে। সুদূর পুরুলিয়া থেকে বৃহস্পতি এসেছে এই মিছিলে পায়ে পা মেলাতে, তার চাকরির দাবিতে, হকের চাকরি। বৃহস্পতি দিদিকে বলতেও ফোন করেছিলেন, কোনো সদুত্তর পাননি, তাই আজকে মহা মিছিলে পায়ে পা মেলাবেন। বৃহস্পতি বলছেন এমনিতেই তার জীবন প্রতিকূলতায় মোড়া, কিন্তু তা সত্ত্বেও এইভাবে প্রতিনিয়ত রাস্তায় বসে থাকতে হচ্ছে, চাকরির দাবিতে পায়ে পা মেলাতে হচ্ছে। বৃহস্পতির প্রশ্ন, আর কতদিন এইভাবে এই প্রতিকূলতার মধ্যে পড়ে থাকতে হবে? বৃহস্পতি বলছেন মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করুক যাতে দ্রুততার সঙ্গে তাদের নিয়োগ সম্পন্ন হয়। ক্যামেরায় গোপালের সঙ্গে রেশমির রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা। মনময়ূরী অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে, একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ। রঙিন প্রতিদিন, আবরণকে সঙ্গে নিন। বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। আপনার এলাকায় একেটি ঘি যদি না পেয়ে থাকেন, শুধুমাত্র ফোন করুন 9051113815 এই নম্বরে, আর সরাসরি পেয়ে যান আপনার বাড়িতে একেটি ঘি। বিশুদ্ধতার আর এক নাম একেটি ঘি। এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে। ঘর রাখতে সাফ, এবার কেউ পাবে না মাফ। ফিনাইলের গুণেই কম্ম কাবার, আরশোলা মশামাছি জীবাণুর বংশ সাবার। উজ্জ্বল ঘর বারান্দা শত গুণে, বালতি জলে 2 ঢাকনা গুনে গুনে। এবার এলো ডক্টর প্লাস হোয়াইট ফিনাইল, যতই করো ফন্দি, কীট পতঙ্গ জীবাণু সব এবার কফিন বন্দি। এখন ISI মার্কযুক্ত ডক্টর প্লাস ফিনাইল। ফর ট্রেড ইনকোয়ারি 9147139400। মনময়ূরী অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে, একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ। রঙিন প্রতিদিন, আবরণকে সঙ্গে নিন। বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। প্রতিদিনের রবীন্দ্রনাথ, স্পন্সর্ড বাই ডক্টর প্লাস ফিনাইল, কীট পতঙ্গ জীবাণু সব এবার কফিন বন্দি। পাওয়ার্ড বাই একেডি ঘি, co-sponsored by আবরণ, ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার, ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন অনুষ্ঠান ডক্টর প্লাস প্রতিদিনের রবীন্দ্রনাথ। টাইটেল স্পন্সার্স বাই ডক্টর প্লাস ফিনাইল, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সার্স আবরণ, ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার, ক্যালকাটা পাইপ অ্যান্ড ফিটিংস, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক। সঙ্গে অভিক রয়েছেন, আর অবশ্যই যন্ত্রসঙ্গীত শিল্পীরা অভিজিৎ, মৃগাঙ্ক এবং শুভঙ্কর রয়েছেন। তাই দেরি না করে গান দিয়ে পথ চলা শুরু করি। হ্যাঁ। জীবনে আমার যত আনন্দ পেয়েছি দিবস রাত, সবার মাঝারে আজি কি তোমারে সরিব জীবন নাথ। জীবনে আমার যত আনন্দ
সাদেশুরভে গানে বাহির হইতে পরশ করেছ অন্তর মাঝখানে বারে বারে তুমি আপনার হাতে সাদেশুরভে গানে বাহির হইতে পরশ করেছ অন্তর মাঝখানে পিতা মাতা ভ্রাতা সপরিবার মিত্র আমার পুত্র আমারও পিতা মাতা ভ্রাতা সপরিবার মিত্র আমার পুত্র আমারও সকলের সাথে প্রবেশী হৃদয়ে তুমি আছো মোর সাধু জীবনে আমার যত আনন্দ পেয়েছি দিবস রাত সবার মাঝারে আজিকে তোমারে সরিব জীবন নাথ জীবনে আমার যত আনন্দ। এই যে 36টি চিঠির কথা আমি বললাম, প্রথম চিঠি 1890 সালে শাহজাদপুর যাবার পর সেখানে কবি যখন চিঠি লিখছেন যেন মনে হচ্ছে উপন্যাসের নায়ক তার নায়িকাকে অভিযোগ করেছেন। যেমনি গাল দিয়েছি অমনি চিঠির উত্তর এসে উপস্থিত। ভালো মানুষের কাল নয়, কাকুতি মিনতি করলেই অমনি নিজ মূর্তি ধারণ করেন, আর দুটো গালমন্দ দিলেই একেবারে জল। এমনই খুনসুটি করে চিঠি এগিয়েছে। আরেকটি চিঠিতে কবি লিখছেন, আমি দেখছি আজ উপহার পেয়ে পেয়ে তোমার কৃতজ্ঞতা বৃত্তিটা ক্রমেই অসার হয়ে আসছে। প্রতি মাসে নিয়মিত 15 সের করে ঘি পাওয়া তোমার এমনি স্বাভাবিক মনে হয়ে গেছে। একটি চিঠিতে কি রোমান্টিকতায় কবি লিখছেন, স্বপ্নে তোমাকে একটু আধটু আদর করলুম, কিংবা তোমাদের কাছে ফেরবার জন্য ভারী মন ছটফট করত। ম্যাসেলিয়া জাহাজ থেকে কবি লিখেছিলেন, আমি ফিরে গিয়ে তোমাকে যেন বেশ মোটা সোটা সুস্থ দেখতে পাই ছোট বউ। গাড়িটা তো এখন তোমারই হাতে পড়ে রয়েছে, রোজ নিয়মিত বেড়াতে যেও, কেবলই পরকে ধার দিও না। এটি 3 নম্বর চিঠি। 1891 একটি চিঠিতে তিনি মৃণালিনী দেবীর শরীর ঠিক করবার জন্য দুবেলা ছাতে পায়চারি করছেন কি না তা জানতে চেয়েছেন, এবং নাটকীয়ভাবে লিখেছেন, আমার খুব সন্দেহ হচ্ছে তুমি সেই কেদারাটার উপর পা ছড়িয়ে বসে একটু একটু করে পা দোলাতে দোলাতে দিব্যি আরামে নভেল পড়ছো। 8 নম্বর চিঠি মনে হয় কোনো স্বামী তার স্ত্রীকে নয়, কোনো লেখার নায়ক নায়িকাকে লিখছে। এমনই রোমান্টিকতার পাশেই কর্তব্যের কথা লিখতে ভোলেননি রবীন্দ্রনাথ। কি কর্তব্যের কথা লিখেছিলেন আমি সেটাও আপনাদেরকে জানাবো। তবে ওই যে গানের হাত ধরে ধরে গান শুনবো, আপনাদের সাথে কথা বলবো, আপনাদের কাছ থেকে তথ্য নেব, এভাবে এগিয়ে যাব। পরের গানে যাই। হ্যাঁ, আসলে তুমি এত সুন্দর করে বলো না, হ্যাঁ, তো ওই জন্য আমাদেরও হঠাৎ হঠাৎ চেঞ্জ করে ফেলতে হয়। হে সখা মম হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ, সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ। নাথ তুমি এসো ধীরে, সুখ দুঃখ হাসি নয়ন নীরে, নাথ তুমি এসো ধীরে, সুখ দুঃখ
জীবন ঘিরে সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ের হে সখা মম হৃদয়ের হে সখা মম হৃদয়ের সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ের হে সখা মম হৃদয়ের হে সখা মম হৃদয়ের। এবারে আসি কর্তব্যের কথা কি বলেছেন কবি। কবি বলেছেন যে ইদারার জল ফিটকিরি দিয়ে পরিষ্কার হয়েছে কি না সে খোঁজ খবরও নিয়েছেন। আবার বলেছেন যে ভাবের জগতে তো শুধু কবি আটকে থাকেননি, সংসারের দেখাশোনাও কবিকে করতে হয়েছে। তো সেই কথাও তিনি কিন্তু তার স্ত্রীকে লিখেছেন। নিজে কখন কি লিখলেন সে উল্লেখও করেছেন বিভিন্ন চিঠিতে। তিনি যখন লেখক রবীন্দ্রনাথ, প্রাবন্ধিক রবীন্দ্রনাথ কিংবা সাহিত্যিক রবীন্দ্রনাথ কিংবা কবি রবীন্দ্রনাথ তিনি কী লিখছেন সে কথাও কিন্তু তার স্ত্রীকে তিনি বিভিন্ন চিঠিতে জানিয়েছেন। কখনো মেঘদূতের উপর প্রবন্ধ লেখার সংবাদ, কখনো গল্প লেখার সংবাদ, আবার তার দেখা জলস্থল আকাশের উপর এই নির্জন মাঠের নিভৃত বর্ষার দিনটি তার কোনো লেখায় লিখতে পারলেন না বলে আফসোসও করেছেন তার স্ত্রীকে চিঠিতে। নিজের লেখা নাটকে মৃণালিনী দেবীকে দিয়ে অভিনয়ও করিয়েছেন। কত চিঠিতে নাটক মঞ্চস্থ হওয়ার সংবাদ, পথে যেতে যেতে পথের দৃশ্যের বর্ণনাও দিয়েছেন। বর্ণনা করেছেন নিজের একাকিত্বের। প্রায় প্রতিটি চিঠিতেই সন্তানদের সহ স্ত্রীকে হামি বা আদর দিয়ে শেষ করেছেন। আন্তরিকতার অভাব ছিল না চিঠির পাতায় পাতায়। এই চিঠি পড়তে পড়তে প্রেমিক রবীন্দ্রনাথ যেন আমাদের সামনে এসে দাঁড়ান। তো আসবো পরবর্তী পর্বের আলোচনাতে। টেলিফোনে এক বন্ধু রয়েছেন, তার সাথে কথা বলে গানে যাব। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি গড়িয়া থেকে কল্পনা দে বলছি। নমস্কার দিদি, বলুন। সুপ্রভাত। হ্যাঁ, সুপ্রভাত। সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা। কি বলবো তোমার, আমি প্রতিদিনের রবীন্দ্রনাথের প্রতিদিনের শ্রোতা একদম। মানে এই সময়টা আমার কোনো কিছু ভালো লাগে না, আমি কাজ করি না, আমার তোমার সমস্ত আলোচনায় আমি সমৃদ্ধ হই। এত ভালো লাগে যে কি বলবো। অনেক কিছু জানি, আমরা রবীন্দ্রনাথকে নিয়েই বড় হয়েছি, কিন্তু তবুও কত কিছু জানি না যে তোমার থেকে জানতে পারি। এত সমৃদ্ধ হই যে তোমাকে ধন্যবাদ দেওয়ার মতো যদি কোনোদিন দেখা পেতাম তোমার, আমি সত্যি তোমাকে জড়িয়ে ধরতাম। নিশ্চয়ই, কিন্তু বিষয় হচ্ছে কিন্তু একটু আমরা জানানোর চেষ্টা করি যাতে করে পরবর্তী পর্যায়ে আপনারা অনেকটা বেশি জানার চেষ্টা করেন, কারণ আমি হয়তো একটা সূত্র ধরিয়ে দিই। আর আজকে যে এসেছে ও আমার ফেসবুক বন্ধু, হ্যাঁ অভি, একটু কথা বলবো? হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, দেখতে পাচ্ছি না। হ্যাঁ অভি, আমি কল্পনা দিই। আচ্ছা আচ্ছা, তোমার গান আমি খুব ভালোবাসি জানো, আমি শুনিও তোমার গান। যখনই আসো আমি লাইন তো পাই না, আজকে আমি একদম লাইন পেয়ে গেলাম প্রথমে। এটাই হচ্ছে মনের ভালোবাসা। এটাই মনের ভালোবাসা। তুমি তো আমার খুব ভালোবাসার পাত্র, তুমি আরো দু একজন আছে, সব খুবই ভালোবাসার পাত্র তোমরা। খুব ভালো লাগে, গান করো, শুনি। আমার কোনো রিকোয়েস্ট নেই বাবা, একদম রিকোয়েস্ট নেই। আমি অনেকটা বয়স্ক মানুষ, বাবা বলে ফেললাম, যদিও ভাই বলি। খুব ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো থেকো তোমরা। আর সঙ্গে থাকুন, আরো ভালো কিছু অভিকের গান শুনবো আমরা, এখনো সময়টা রয়েছে, তাই পরের গানে চলে যাই। ধন্যবাদ কল্পনাদি ফোন করার জন্য, সঙ্গে থাকুন। দেখো এখানে ওই রবীন্দ্রনাথের যে কথা বলছিলাম, যে উনি তো কোথাও আটকে থাকেননি এবং এত বিস্তৃত বিবরণ পাওয়া যায় তার লেখায়, আমরা সমৃদ্ধ হই। সেখানে ওই যে পৌষ মাস পড়লো এখন, হ্যাঁ, যদিও ঠান্ডা গরমে আমাদের শরীর খারাপ চলছে, হ্যাঁ, তো এই যে পৌষ মাসে একটা বিশেষত্ব আছে আমরা আমাদের বাঙালিদের কাছে। এখানে পিঠে পুলির উৎসব হয়, এগুলো হয়। তারপরে এই যে ধানের ক্ষেত, যেটাকে আমরা সোনার মতো করে দেখি আর কি, আমাদের যে দৈনন্দিন খাওয়া দাওয়া এবং এই যে যারা চাষিরা চাষ করেন এবং এই সোনার ফসল তোলেন এই সময়, তাদেরও সংসার কিন্তু এই জায়গা থেকেই তাদের উপার্জন, তাদের সংসার চলে, সবটাই
হ্যাঁ মানে তুমি দেখো আমাদের যে বিভিন্ন পুজো আচ্চা হয় না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই প্রত্যেকটা পুজো আচ্চার সঙ্গে কিন্তু প্রকৃতি জড়িয়ে রয়েছে। একদমই তাই, একদমই এই যে তাই। ইতু পুজো হয়, হ্যাঁ, আমরা হ্যাঁ। জানি ইতু পুজো হয় এবং ইতু পুজোর যে রিচুয়ালসটা চলে পুরো অঘ্রাণ মাস ধরে, হ্যাঁ, এবং হ্যাঁ। পৌষের মানে অঘ্রাণের সংক্রান্তিতে এই পুজোর রিচুয়ালসটাকে আমরা শেষ করি কি না, নতুন ধান, নতুন গুড়, এই যে গল্পটা, এই গল্পটা কিন্তু এই পুজোটাকে কেন্দ্র করি। একদমই তাই। এবং পৌষ মাস মানে সেই ফসল কাটার পালা। একদমই তো তাই। আমরা শুনি তোমার গানে। হ্যাঁ হ্যাঁ। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে, মরি হায় হায় হায়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে, মরি হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। হাওয়ার নেশায় উঠলো মেতে দিক বধুরা ধানের খেতে। হাওয়ার নেশায় উঠলো মেতে দিক বধুরা ধানের খেতে। রোদের সোনা ছড়িয়ে পড়ে, রোদের সোনা ছড়িয়ে পড়ে মাটির আঁচলে, মরি হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো। খোলো খোলো দুয়ার খোলো, খোলো খোলো দুয়ার খোলো। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো। খোলো খোলো দুয়ার খোলো, খোলো খোলো দুয়ার খোলো। আলোর হাসি উঠলো জেগে ধানের শীষে শিশির লেগে। আলোর হাসি উঠলো জেগে ধানের শীষে শিশির লেগে। ধরার খুশি ধরে না গো, ধরার খুশি ধরে না গো, ওই যে উথলে মরি হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে, মরি হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। এই গানটার সঙ্গে না আমাদের সবার ছোটবেলা জড়িত, বলো সবার ছোটবেলা জড়িত। মানে ছোটবেলায় এই গানের সাথে নাচ করেনি এরকম বাচ্চা মনে হয় কেউ নেই, সে ছেলেই হোক আর মেয়েই হোক। আর এই হাই হাইয়ের সময় গালের দুপাশে হাতটা দিয়ে আঙুলটা দিয়ে, মানে এগুলো আমাদের মনে পড়ে যায় একদম একদম। আরেকটা তো এই গানে, আরেকটা গানও এই নাচের পোস্ট থাকতো, সেটা হচ্ছে মেঘের কোলে রোদ এসেছে। মানে এই সমস্ত গানের সঙ্গে আমাদের ছেলেবেলাটা জড়িত। এবারে চলে আসি যৌথ পরিবার। ঠাকুরবাড়ি ছিল যৌথ পরিবার। আমরা সবাই জানি যখন সারদা দেবী বেঁচে ছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের মা, যিনি জ্ঞানদানন্দিনী যাকে পেয়েছিলেন শাশুড়ি হিসেবে, সত্যেন্দ্রনাথ ঠাকুরের বউ, তার লেখা থেকে, তার বর্ণনা থেকে আমরা সারদা দেবীর অনেক কিছু জানতে পারি। তবুও আর রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা বা জীবনস্মৃতি থেকেও আমরা মা সারদা দেবীকে খানিকটা দেখতে পাই। কিন্তু মৃণালিনী দেবী যখন এসে পড়লেন সেই সংসারে, তখন কিন্তু
শাশুড়ি মা নন, কিন্তু আরও অনেকের সঙ্গে তাকে পথ চলতে হয়েছিল। রবীন্দ্রনাথ প্রায়শই জমিদারি সামলানোর কাজে বাইরে যেতেন, তো পরিবারের লোকেরা ঠিক সহযোগিতা করতেন না, যেটা হয়ে থাকে আর 5টা যৌথ পরিবারে। সেই ছবিটা মনে হয় এখনও আমরা দেখতে পাই। সেই লেখারও সেই আক্ষেপও কিন্তু রবীন্দ্রনাথের চিঠিতে আমরা দেখেছি। কীরকম না, যৌথ পরিবারের কারণেই হোক আর একা থাকার কারণ, রবীন্দ্রনাথ ঠাকুরের বেশিরভাগ বাইরে থাকার কারণেই হোক, সংসারের মানুষগুলো মৃণালিনী দেবীকে কষ্ট দিত। এগুলো রবীন্দ্রনাথের চিঠিতে স্পষ্ট হয়ে উঠেছে। তিনি বারবার বাইরের কষ্ট থেকে নিজেকে সরিয়ে এনে নিজে নিজে সুখে থাকতে বলেছেন। আবার এও বলেছেন এটা খুব কঠিন কাজ, তবু এটা করলে সুখী হওয়া যায়। সাংসারিক কোনো ঘটনায় মৃণালিনী দেবী যখন খুব বিমর্ষ হয়ে পড়েছিলেন, তখন রবীন্দ্রনাথ তাকে সান্ত্বনা দিয়েছেন বেশ কয়েকটি চিঠিতে। এই কথাগুলো শুধু তিনি যে চিঠিটা মৃণালিনী দেবীকে লিখেছিলেন শুধু মৃণালিনী দেবীর জন্যই নয়, বরং সমগ্র মানবজাতির জন্যই এই সান্ত্বনা বাক্যে পথ প্রদর্শন হয়েছে। একটি চিঠিতে কবি লিখেছিলেন, ভালোবাসবো এবং ভালো করব এবং পরস্পরের প্রতি কর্তব্য সুমিষ্ট প্রসন্নভাবে সাধন করব, এর উপরে যখন যা ঘটে ঘটুক। জীবনও বেশি দিনের নয় এবং সুখ দুঃখও নিত্য পরিবর্তনশীল। 16 নম্বর চিঠিতে এটি আমরা পাই। এই সময় স্ত্রীকে তিনি মনে দুঃখ না রেখে শান্ত স্থির সন্তুষ্ট চিত্তে সমস্ত ঘটনা বা দুর্ঘটনাকে বরণ করবার চেষ্টা করতে বলেছেন। তিনি আরও বলেছেন, নিজের মনে নিজে শান্তি পেলে এবং অন্যকে সান্ত্বনা দিতে পারলে জীবন সম্রাজ্ঞীর চেয়েও বেশি সার্থক বা সুখে থাকে। দুঃখ থেকে মুক্তির জন্য দুঃখটা নিজের নয়, অন্য কারো দুঃখ যেন দেখছো, এরকমভাবে দুঃখকে লাঘব করতে বলেছেন। কি অসাধারণ কথা বলো! তুমি দুঃখ পাচ্ছ, কিন্তু বলছেন যে দুঃখটা নিজের নয়, অন্য কারো দুঃখকে তুমি উপলব্ধি করো, দেখো তোমার দুঃখ কতটা কমে যাবে। মানে এটা কিন্তু বললাম যে শুধু তার স্ত্রীকে লিখেছেন, মানে স্ত্রীর স্বামী, স্বামী স্ত্রীর কথোপকথন নয়, এটা সমগ্র মানব জাতির কাছে তার বার্তা। মানে বৃহতের মাঝে ক্ষুদ্র হয়ে যায় অনেক কিছু। একদম। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, অভিজ্ঞতার সাথে কথা বলে তোমার গানে যাব। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? হ্যালো তনুশ্রী, আমি ইন্দ্রাণী বলছি। হ্যাঁ দিদি নমস্কার, বলুন। হ্যাঁ, তোমার অনুষ্ঠান এত ভালো লাগছে, সেই জন্য আমি ফোনে লাইনটাও পেয়ে গেলাম। আমি মানে অভিভূত তো তোমার এই চিঠি এইগুলো শুনে, অনেক কিছু জানা গেল। ধন্যবাদ দিদি। শিল্পীর গানও তো ভীষণ সুন্দর লাগছে, তো সেই জন্য আমার এত ভালো লাগলো, তোমাকে ফোন করলাম। ভালো আছো তো তুমি? হ্যাঁ দিদি ভালো আছি, বলুন। আর কি বলবো, অনুষ্ঠানটা শুনে বিশেষ বলার নেই, এত ভালো লেগেছে বলেই আমি তোমাকে এটা জানালাম। আচ্ছা, তোমার সঙ্গে আমি পরে কথা বলবো। নিশ্চয়ই। আপনার অভিকের কাছে কোনো গানের অনুরোধ নেই? নিশ্চয়ই আছে, বলে ফেলুন। উনি যেটা শোনাচ্ছেন সেটাই ভালো লাগছে। আসলে কিছু সময় ভালো লাগাগুলো এত এত মন থেকে বেরোয়, অনেক সময় তার ভাষাও থাকে না। হ্যাঁ হ্যাঁ ঠিকই। আর এই প্রত্যেকটি গানই তো এত সুন্দর, মানে বলার নেই কিছু। অভি খুব সুন্দর করে সাজিয়ে এনেছে, দেখুন ও যেভাবে গাঁথছে মালা। আমি তো বলি কিছু ফুল থাকে আমাদের, কিছু ফুল থাকে আপনাদের, আর সুতোটা হচ্ছেন মালা গাঁথার রবীন্দ্রনাথ। আমরা তার হাত ধরেই এগিয়ে যাচ্ছি। সুতো না থাকলে তো মালা দাঁড়িয়ে থাকে না। না, আমি যে মালাটা কাউকে পরাবো, যদি সুতোই না থাকে মালা গাঁথবো কোথায়? তো আমাদের বাঙালিদের মালা গাঁথার সুতোটাই হচ্ছেন রবীন্দ্রনাথ, শির দ্বারাই হচ্ছেন রবীন্দ্রনাথ। যত শক্ত হবে তত বাঙালি তার দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাবে, জাত্যাভিমান নিয়ে। আমরা বারবার বলি না, বাংলা বাঁচাও, বাঙালি বাঙালি বাঙালি। তুমি বাঙালি রবীন্দ্রনাথকে জানো না, তুমি কিসের বাঙালি? আমার প্রশ্ন করতে ইচ্ছে করে। তুমি বাঙালি। আমি সেদিনকে একজনকে দেখছিলাম, কথায় কথায় বলছেন কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিয়ারি বলে বলছেন এটা যেন কার লেখা। আমার মনে হচ্ছিল সপাটে গিয়ে দুগালে দুটো চড় মেরে বলি এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তুমি বাঙালি? আমার এটা মনে হচ্ছিল। তারপরে দেখছিলাম বলছেন যে বাবুদের তালপুকুরে কবিতাটা নাকি ছোটোবেলায় পড়েছেন, বলছেন লেখাটা কার তার মনে নেই। এরা বাঙালি? আমার প্রশ্ন করতে ইচ্ছে করে, এরা বাঙালি কেন বলে এরা বাঙালি? দেখুন, বাংলা জানতেই হবে এমন ব্যাপারটা বলছি না, কিন্তু আমি বহু বিদেশি মানুষকে চিনি, মানে যারা বিদেশে মানে বাঙালিরা বিদেশে থাকেন, প্রবাসী আর কি, তারা তো তাদের ছেলে মেয়েকে ওখানকার স্কুলে পড়াচ্ছেন, ওখানকার কালচার অ্যাডাপ্ট করেছে তারা, কিন্তু তারা আমাদের থেকে অনেক বেশি বাঙালি। তারা বাড়িতে ছেলে মেয়েকে রবীন্দ্রনাথ নজরুল সম্পর্কে এতটা জানাচ্ছেন, আমার আপনার বাচ্চার থেকে তারা অনেক বেশি সমৃদ্ধ। তো এদের থেকে শেখা দরকার। বাঙালি বলবো আর রবীন্দ্র নজরুলকে জানবো না, এর থেকে লজ্জার কিছু হয় না। মানে এই যে তুমি যে প্রসঙ্গটা টানলে,
আমার সৌভাগ্য হয়েছে বাইরে বিভিন্ন জায়গায় যাওয়ার। আমি দেখেছি যে ইউএসএতে বা ইউকেতে বা বিভিন্ন জায়গায় আমি কিছু ওয়ার্কশপ করিয়েছিলাম। সেখানে বাঙালিদের মধ্যে এবং যারা বাবা মা আছেন তাদের বাচ্চাদের মধ্যে এই যে রবীন্দ্রনাথকে জানাবো সন্তানকে, আমরা বাঙালি, আমাদের রুটটা এখানে, তারা হয়তো কেউ 30 বছর আগে, কেউ 35 বছর আগে ওখানে গিয়ে আছেন, হ্যাঁ, কারোর ছেলে, কারোর নাতি নাতনি, হ্যাঁ, তখন আমাদের এখানে যখন আসি তখন মনে হয় যে আমরা বাংলিশ হয়ে গেছি। কিছু বাংলা কিছু ইংলিশ মিশিয়ে আমরা কথা বলতে অনেক বেশি গর্ববোধ করি, কিন্তু কি হয় জানেন তো, মানে ক্ষমা করবেন, কাককে যদি ময়ূরের পুচ্ছ পরানো হয় তাহলে আসলে কিন্তু তার ক্যারেক্টারটা কাকই থেকে যায়, ময়ূর হয় না। একদমই তাই। মানে একটা শব্দ তৈরি করতে গিয়ে, একটা বাক্য তৈরি করতে গিয়ে আমরা দেখেছি, মানে কীরকম, আমি বলি একটা উদাহরণ দিই, একটা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে কিন্তু আমার ইচ্ছে করছে বলতে। ধরুন এটাও সংসার, এটাও সংসার, বৃহত্তর সংসার, এবং এটাই আদতে মানে আমাদের জাত্যাভিমান তৈরি করার কথা বলছি। এটা যারা ওই যে কি একটা সংস্থা আছে না, যে বাংলা বাঁচাও বা এরকম একটা কিছু সংস্থা আছে, তাদের যদি কোনো প্রতিনিধি অনুষ্ঠানটা শোনেন একটু এটা নজর করবেন যে একটি বাক্য তৈরি করছে, আমি সকালে আজকে চা খেয়েছি, তো সেটা কি পরিষ্কার করে আমি সকালে চা খেয়েছি বা চা পান করেছি, এটা পরিষ্কার কথা। আমি না আজকে সকালে মর্নিংয়ে, আজকে মর্নিংয়ে না আমি একটু চা টেক করলাম, এটা তো হয় না। আমি দেখেছি, বিশ্বাস করে, একটা শব্দ মানে সে ইংরেজিটাও বলছে কিন্তু ইউনো করে অনেকটা জায়গা কভার করে। বিষয়টা তা নয়, আপনি ইংরেজি বললে পরিষ্কার ইংরেজি বলুন, বাংলা বললে পরিষ্কার বাংলা বলুন। আমাকে এই অনুষ্ঠানে একজন দাদা ফোন করে বলেছিলেন চেষ্টা করবেন ইংরেজি শব্দ ব্যবহার না করতে, আমি কিন্তু কথাটাকে মাথায় রেখেছি। তারপরেও কি হয় বলুন তো, কাজ করতে করতে হয়তো 2-4টে বেরিয়ে যায়, কিন্তু যখনই আমার মুখ থেকে সেই শব্দটি বেরোয়, ইংরেজি শব্দটি, আমি সতর্ক হয়ে যাই যে না, আমাকে তো উনি বলেছিলেন, বারণ করেছিলেন, ওটাকে মাথায় রেখে চলার চেষ্টা করি। ইংরেজি কি বলি না, নিশ্চয়ই বলি, প্রয়োজন যখন হয় নিশ্চয়ই বলি, কিন্তু চেষ্টা করি যতটা পারি নিজের মাতৃভাষায় আটকে থাকতে। একটা গানের সময় পার করে ফেলেছি গল্প করতে করতে, এখন বিরতির সময় হয়ে গিয়েছে, ফিরে আসবো বিরতির পর, কথা দিচ্ছি তখন গান শুনবো বেশি করে, সঙ্গে থাকুন। লিফলেট দেখা গেল কোচবিহারের রাস্তায়। লিফলেটে তৃণমূল সহ সভাপতি তথা কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এবং কোচবিহার জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের প্রাক্তন চেয়ারম্যান কল্যাণী পোদ্দারের নামে চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ তোলা হয়েছে। এই লিফলেট কোচবিহারের সাগর দিঘি সহ বেশ কয়েকটি রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। ইতিমধ্যে এই লিফলেটকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কোচবিহার শহরের বিভিন্ন রাস্তাতে একটি লিফলেট পড়ে রয়েছে, সেই লিফলেটে পরিষ্কার লেখা রয়েছে কোচবিহার পৌরসভার বর্তমান চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ও কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের প্রাক্তন চেয়ারম্যান কল্যাণী পোদ্দার, এই দুজন চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছে, এমনটাই কিন্তু একটা অভিযোগ করে লিফলেট দেখা যাচ্ছে কোচবিহার শহরের বিভিন্ন রাস্তায়। সেই লিফলেটে পরিষ্কার লেখা রয়েছে এই দুইজন নেতা, তারা কিন্তু নেতা নেত্রী, তারা টাকা তুলেছে চাকরি দেওয়ার নাম করে, তবে চাকরি দিতে পারেনি। তাই আগামী দিনে তাদের বাড়ি ঘেরাও করে তাদের বিরুদ্ধে আন্দোলনে নামার কিন্তু হুমকি দেওয়া হয়েছে এই লিফলেটের মাধ্যমে। ঘোষ এবং কল্যাণী পোদ্দার কোটি কোটি টাকা চাকরির নামে তুলে তসরুপ করছে, হ্যাঁ, তার জন্য যদি তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি, তাদের চামড়া তুলে নেওয়ার একটা হুঁশিয়ারি এখানে দেখা যাচ্ছে আর কি। কি ফেলানো রয়েছে এটা একটা লিফলেট। বিজেপির নোংরা রাজনীতির একটা অংশ তোপ তৃণমূল নেতৃত্বের। দম যদি থাকে সামনে আসো, এসে বলো, পিছনের থেকে কেন খেলবে? সুতরাং সমস্ত বিজেপির চাল, বিজেপির মনময়ূরী অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে, একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ, রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। আপনার এলাকায় একেটি ঘি যদি না পেয়ে থাকেন, শুধুমাত্র ফোন করুন 9051113815 এই নম্বরে, আর সরাসরি পেয়ে যান আপনার বাড়িতে
একেডি ঘি, বিশুদ্ধতার আর এক নাম। একেডি ঘি এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে। ঘর রাখতে সাফ, এবার কেউ পাবে না মাফ। ফিনাইলের গুণেই কম্ম কাবার, আরশোলা মশামাছি জীবাণুর বংশ সাবার। উজ্জ্বল ঘর বারান্দা শত গুণে, বালতি জলে 2 ঢাকনা গুনে গুনে। এবার এলো ডক্টর প্লাস হোয়াইট ফিনাইল, যতই করো ফন্দি, কীট পতঙ্গ জীবাণু সব এবার কফিন বদলি। এখন ISI মার্কযুক্ত ডক্টর প্লাস ফিনাইল ফর টেড ইনকোয়ারি 9147139400। মনময়ূরী অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে। একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ। রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। প্রতিদিনের রবীন্দ্রনাথ, স্পন্সর্ড বাই ডক্টর প্লাস ফিনাইল, কীট পতঙ্গ জীবাণু সব এবার কফিন বদলি। পাওয়ার্ড বাই একেডি ঘি, co-sponsored by আবরণ, ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার, ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ডক্টর প্লাস প্রতিদিনের রবীন্দ্রনাথ, টাইটেল স্পন্সর্স বাই ডক্টর প্লাস ফিনাইল, পাওয়ার্ড বাই একেডি ঘি, co-sponsors আবরণ, ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার, ক্যালকাটা পাইপ অ্যান্ড ফিটিংস, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক। অভিজিৎ, শুভঙ্কর এবং মৃগাঙ্কর সবাই প্রস্তুত, তাই দেরি না করে গান। আজি বিজন ঘরে নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে, আমি তাইতে কি ভয় মানি জানি জানি বন্ধু জানি, তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে। চাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে, কোনো মতে এখন সময় হলো তোমার কাছে আপনাকে দিয়ানি জানি জানি বন্ধু জানি, তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে। আধার থাকুক দিকে দিকে, আকাশ অন্ধকারা, তোমার পরশ থাকুক আমার হৃদয় ভরা। আধার থাকুক দিকে দিকে, আকাশ অন্ধকারা, তোমার পরশ থাকুক আমার হৃদয় ভরা। জীবন দুলায় দুলে দুলে আপনারে ছিলে ভুলে, এখন জীবন মরণ দুদিক দিয়ে নেবে আমায় টানি জানি জানি বন্ধু জানি, তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে। নিশীথ রাতে
আসবে যদি শূন্য হাতে আমি তাইতে কি ভয় মানি জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে। সাংসারিক দুঃখ থেকে স্ত্রীকে মুক্তি দেওয়ার জন্য যেমন তিনি নানা রকমের কথা লিখে পাঠাতেন চিঠিতে, তিনি কিন্তু কলকাতা থেকে সরানোর বন্দোবস্তও করেন স্ত্রীকে এবং নিয়েও যান শান্তিনিকেতনে। তিনি স্ত্রীকে চিঠিতে সবসময় বলতেন প্রসন্ন থাকতে, নিজের দিক দিয়ে নিজের দিক থেকেই সবাইকে সুখী এবং প্রসন্ন রাখতে বলতেন, এবং তারপরেও যদি কেউ সন্তুষ্ট না হয়, প্রসন্ন না হয়, তাতে তার স্ত্রীর কিছু করার থাকবে না, সে কথাও তিনি উল্লেখ করেছেন। আবার কখনো একেবারে পুরুষতান্ত্রিক স্বামীর মতো বলেছেন, কর্তব্য করে অন্যের কাছে তার ফল না পেয়েও প্রফুল্ল থাকতে হবে। আর এর একমাত্র উপায় হিসেবে উল্লেখ করেছেন, মনকে আশা আকাঙ্ক্ষা থেকে সবসময় মুক্ত রাখতে হবে। হয়তোবা রবীন্দ্রনাথ স্ত্রীকে নিজের মতো ঋষিতুল্যই বানাতে চেয়েছিলেন, কিন্তু গৃহী মানুষের কাছে ঋষি হওয়ার তো কোনো অবকাশ নেই। হয়তো মানিয়ে চলতে চলতে 5 সন্তানের জননী হওয়ার পর স্বামীর কাছে বলতে পেরেছিলেন মৃণালিনী দেবী সে কথা। তাই আগের চিঠির রোমান্টিকতা বাদ দিয়ে তিনি শুরু করেছিলেন সান্ত্বনা দিতে। স্ত্রীকে লেখা চিঠিগুলিতে পিতা রবীন্দ্রনাথকেও আমরা পাই। ছেলেদের জন্য নিজের উদ্বেগের কথা লিখেছেন অনেকবার। ছেলে মেয়েদের ভালো হওয়ার কথা, শিক্ষা পাওয়ার জন্য উৎকণ্ঠিত না হয়ে সাধ্যমতো করতে চেয়েছেন। তিনি উদ্গ্রীব ছিলেন সন্তানের ভালো থাকার ক্ষেত্রে। তাই একদিকে যেমন স্ত্রীকে দুশ্চিন্তা থেকে মুক্ত করতে চেয়েছেন, পাশাপাশি নিজেকেও বোঝাতে চেয়েছেন। তিনি মনে করেন সন্তানরা তাদের সন্তান হলেও তারা স্বতন্ত্র। এটা তো কবি মনেই করেছিলেন যে অমৃতস্য পুত্রা। তো চলো গানে যাই আবার। হ্যাঁ, নয় নয় এই মধুর খেলা তোমায় আমায় সারা জীবন সকাল সন্ধ্যা বেলা। নয় 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 এই মধুর খেলা তোমায় আমায় সারা জীবন সকাল সন্ধ্যা বেলা। নয় 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 এই মধুর খেলা। কতবার যে নিভল বাতি গর্জেল ঝড়ের রাতি। কতবার যে নিভল বাতি গর্জেল ঝড়ের রাতি। সংসারের এই দোলাই দিলে সংশয়েরই ভেলা। নয় 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 এই মধুর খেলা। বারে বারে বাঁধ ভাঙিয়া বন্যা ছুটেছে। দারুণ দিনে দিকে দিকে কান্না উঠেছে। বারে বারে বাঁধ ভাঙিয়া বন্যা ছুটেছে। দারুণ দিনে দিকে দিকে কান্না উঠেছে। ও গো রুদ্র দুঃখে সুখে এই কথাটি বাজলো বুকে। ও গো রুদ্র দুঃখে সুখে এই কথাটি বাজলো বুকে। তোমার প্রেমে আঘাত আছে নাই কো অবহেলা। নয় 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 এই মধুর খেলা তোমায় আমার
আমায় সারা জীবন সকাল সন্ধ্যা বেলা নয় 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 এই মধুর খেলা তোমায় আমায় সারা জীবন সকাল সন্ধ্যা বেলা নয় 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 এই মধুর খেলা। আজকে যখন অনুষ্ঠান শুরু করেছিলাম তখন শুরুতেই বলেছিলেন যে সাংসারিক রবীন্দ্রনাথ মানেই ক্ষুদ্র গণ্ডিতে স্বামী স্ত্রী বা মানে মৃণালিনী দেবীর স্বামী রবীন্দ্রনাথ বা তার 5 পুত্র সন্তানের পিতা রবীন্দ্রনাথ এই সাংসারিক রবীন্দ্রনাথ নয়, বা জোড়াসাঁকো ঠাকুরবাড়ির জমিদার রবীন্দ্রনাথের যে সংসার সেই সংসার নয়, বিশ্ব সংসার। এই যে ছেলে মেয়েদের সম্পর্কে তিনি যে দূরদৃষ্টির কথা বলেছেন যে সন্তান তো স্বতন্ত্র, পিতামাতার প্রতি কর্তব্য পালনই সন্তানের একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়, এই কথার মধ্যে দিয়ে তার কোথাও যেন একটা বিশ্ব সংসারের ডাক আমরা শুনতে পাই, তাই নয় কি? তিনি মানে কোথাও যেন তার নিজের লেখাটাই বিশ্ব সংসারের লেখা হয়ে উঠেছিল। কবি লিখেছিলেন, ফলাফলের দ্বারা অকারণ নিজেকে উত্তেজিত হতে দেব না, ভালো মন্দ দুই অত্যন্ত সহজে গ্রহণ করবার শক্তি অর্জন করতে হবে। ক্রমাগত পদে পদে রাত দিন এই অভ্যাসটি করতে হবে। যখনই মনটা বিকল হতে চাইবে তখনই আপনাকে সংযত স্বাধীন করে নিতে হবে। তখনই মনে আনতে হবে সংসারের সমস্ত সুখ দুঃখ ফলাফল থেকে আমি পৃথক, আমি একমাত্র এই সংসারের নই। আমার অতীত যে অনন্তকাল ছিল সেখানে আমার সঙ্গে এই সংসারের কী যোগ ছিল, এবং আমার ভবিষ্যতে যে অনন্তকাল পড়ে আছে সেখানেই বা এই সমস্ত সুখ দুঃখ ভালো মন্দ লাভ অলাভ কোথায়। এটি 20 নম্বর চিঠি থেকে আমরা কিন্তু জানতে পারি। দেখো, আমাদের কাছে অতীত মানে আমার ছোটবেলা, আমার ফেলে আসা সময়, আমার কাছে ভবিষ্যৎ মানে আমি আগামী দিনে বৃদ্ধ বয়সে কী করব সেটা। কিন্তু রবীন্দ্রনাথের অতীত হচ্ছে তার আগের জন্ম, ভবিষ্যৎ হচ্ছে তার পূর্বজন্ম, মাঝখানের এই জন্মটা হচ্ছে সমস্তটাই বর্তমান। তো আমরা না এইভাবে ভাবতে পারি না, হয়তো ভাবতে পারবো আরও রবীন্দ্রনাথকে জানতে পারলে, আরও পড়তে পারলে হয়তো এই উপলব্ধিতে গিয়ে একটা প্রান্তে দাঁড়াতে পারবো, সম্পূর্ণটা উপলব্ধি করে উঠতে পারবোই না, এটা আমার আক্ষেপও বটে। এবং তার জীবনে তার সংসারে অনেক বিয়োগ ঘটেছে, এবং আমি যে গানটি গাইবো সেটি ছবি সংক্রান্ত একটি, তো সেখানে এটা বিতর্ক আছে যে কার ছবি নিয়ে গানটি রবীন্দ্রনাথ সৃষ্টি করেছিলেন। এলাহাবাদে গিয়ে একটি ছবি দেখে, কিন্তু ক্ষিতিমোহন সেন এবং চারু বন্দ্যোপাধ্যায় বলছেন ছবিটি মৃণালিনী দেবীর, আবার প্রশান্ত চন্দ্র মহলানবিশ বলছেন এটি কাদম্বরী দেবীর। তো বিতর্কে না গিয়ে আমরা গানে যাই। তুমি কি কেবলি ছবি, শুধু পটে লিখা, ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে ভিড় আকাশের ওই যারা দিরাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী, গ্রহ তারা রবি, তুমি কি তাদের মতো তুমি কি তাদের মতো সত্য হায় ছবি, তুমি শুধু ছবি, তুমি কি কেবলি ছবি।
নয়নের মাঝখানে নিছো যে ঠাই, নয়ন সম্মুখে তুমি না, নয়নের মাঝখানে নিছো যে ঠাই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমারও নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল, নাহি জানি কেহ নাহি জানে, তবু সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, নও ছবি নও ছবি নও শুধু ছবি, তুমি কি বলি ছবি। তুমি এত সুন্দর করে গানটা গাইলে আমার মনে হচ্ছে পরের গানে চলে যাই আর কোনো কথা না বলে, কিন্তু ছোট্ট করে বলি, এই যে চিঠিগুলির কথা আজকে আমি বললাম, এর মধ্যে অভিমান, ভালোবাসা, আন্তরিকতা, কর্তব্যবোধ সবই আছে, আছে দার্শনিকতা এবং মানবিক মূল্যবোধ। চিঠিতেই ফুটে উঠেছে লেখাপড়া, গান, নাটক সবই করাতে চেয়েছিলেন স্ত্রীকে দিয়ে, কিন্তু বড় অকালে ঝরে গেলেন মৃণালিনী দেবী। এর দায় কি কিছুটা আছে রবীন্দ্রনাথের নিজের? জোড়াসাঁকোতে মৃণালিনী থাকতে পারছিলেন না, তাই তাকে নিয়ে এসেছিলেন শান্তিনিকেতনে, কিন্তু সেখানে নিয়ে আসার পর তার উপরে পড়েছিল শান্তিনিকেতনের অনেক ভার। অতিরিক্ত ভার বহনের শক্তি মৃণালিনী দেবীর ছিল না, সঙ্গত কারণেই অসুস্থতা এবং মৃত্যু। একটু কি রবীন্দ্রনাথ অনুশোচনায় ভুগেছিলেন? তাই কি তিনি লিখেছিলেন স্ত্রীর পত্র? মৃণালিনী থেকেই কি মৃণালের জন্ম? রবীন্দ্রনাথের হাতে যে মৃণালিনীর জন্ম হলো, তার বীজ তাই মৃণালিনীতেই ছিল বলে মনে করা যায়। তাই হয়তো চিঠিগুলো সম্পর্কে এবং স্ত্রী সম্পর্কে লিখেছিলেন, লুকায়ে রাখিয়াছিলে, বলেছিলে মনে অধিকার নাই কারো আমারে ধনে, আশ্রয় আজিকে তারা পাবে কার কাছে, জগতের কারো নয় তবু তারা আছে, তাদের যেমন তব রেখেছিলে স্নেহ, তোমারে তেমনই আজ রাখেনি কি কেহ। এই কবিতায় রবীন্দ্রনাথের চিঠি যেমন করে মৃণালিনী দেবী লুকিয়ে রেখেছিলেন, তেমনি করে, তেমনি নীরবে, তেমনি গোপনে, তেমনি যত্নে রবীন্দ্রনাথও মৃণালিনীকে রাখবেন প্রতিশ্রুতি দিয়েছিলেন কবিতায় জনসমক্ষে। তো আজকে রবীন্দ্রনাথের এই চিঠির হাত ধরে সাংসারিক রবীন্দ্রনাথ, প্রেমিক রবীন্দ্রনাথ, পিতা রবীন্দ্রনাথকে আমরা পাওয়ার চেষ্টা করলাম। তোমার আরও দুটো গান আশা করছি শুনতে পারবো। আচ্ছা, এই যে প্রসঙ্গ আনলে একটু অন্য দিকটায় যাই। আমরা তো মৃণালিনী দেবী বা কাদম্বরী দেবীর কথা শুনলাম। 1324 সালে দীনেন্দ্রনাথ ঠাকুরের পোষা হরিণ শান্তিনিকেতন থেকে পালিয়ে গিয়েছিল। তো দূরবর্তী গ্রামে যখন সে যায়, তাকে সাঁওতালরা মেরে ফেলে। তো এই খবরে তার পত্নী শ্রীযুক্তা কমলা দেবী অত্যন্ত কষ্ট পেয়েছিলেন। সেই নিয়ে গান। সে কোন বনের হরিণ ছিল আমার মনে, সে কোন বনের হরিণ ছিল আমার মনে, কে তারে বাঁধলো অকারণে, সে কোন বনের হরিণ ছিল আমার মনে, সে কোন বনের হরিণ ছিল আমার মনে। গতির আগের সে ছিল গান, আলো ছায়ার সে ছিল প্রাণ, গতির আগের সে ছিল গান,
প্রাণ আকাশ কেশে চমকে দিত বনে আকাশ কেশে চমকে দিত বনে কি তারে বাঁধল অকারণে সে কোন বনের হরিণ ছিল আমার মনে মেঘলা দিনের আকুলতা বাজে যেত পায়ে তমাল ছায়ে ছায়ে মেঘলা দিনের আকুলতা বাজে যেত পায়ে তমাল ছায়ে ছায়ে ফাল্গুনে সে পিয়াল তলায় কে জানি তো কোথায় পলায় ফাল্গুনে সে পিয়াল তলায় কে জানি তো কোথায় পলায় দক্ষিণ হাওয়ার চঞ্চলতার শনি দক্ষিণ হাওয়ার চঞ্চলতার শনি কে তারে বাঁধলো অকারণে সে কোন বনের হরিণ ছিল আমার মনে সে কোন বনের হরিণ ছিল আমার মনে আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি আর কটা গান শুনতে পারবো আমি একটু জানতে পারলে আমার সুবিধা হতো। এই প্রসঙ্গে একটা কথা বলি, আজকে চিঠির হাত ধরে আমরা যে জায়গাটা এসে পৌঁছালাম তাতে বোঝা যায় রবীন্দ্রনাথের দাম্পত্য জীবন আর 5টা সাংসারিক মানুষের মতো তো ছিল না, তার একটা বৃহৎ কর্মকাণ্ড ছিল, একটা বিশ্ব সংসার ছিল। এবং আমরা যদি দেখি যে ধীরে ধীরে তার ওই গীতাঞ্জলি পর্বের সূচনার একটা দিক ছিল, কিন্তু তারপরেও তাদের সম্পর্কের সাঁকোতে এই চিঠিগুলি বুঝিয়ে দেয় তাদের প্রেম ছিল, মাধুর্য ভরা দাম্পত্য ছিল। তো চলো আর দুটো গান, 7 মিনিট আছে সময়, দুটো গান হয়ে যাবে। তাহলে একটা প্রেমের গান গাই। হ্যাঁ, সেদিন দুজনে দুলেছিল বনে ফুলো ডোরে বাঁধা ঝুলনা সেদিন দুজনে দুলেছিল বনে ফুলো ডোরে বাঁধা ঝুলনা সেই স্মৃতিটুকু কভু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে ভুলো না ভুলো না ভুলো না সেদিন দুজনে দুলেছিল বনে ফুলো ডোরে বাঁধা ঝুলনা সেদিন বাতাসে ছিল তুমি জানো আমারই মনের প্রলাপ জড়ানো সেদিন বাতাসে ছিল তুমি জানো আমারই মনের প্রলাপ জড়ানো আকাশে আকাশে আছিল ছড়ানো তোমারও হাসির ভুলো না ভুলো না ভুলো না ভুলো না সেদিন দুজনে দুলেছিল বনে ফুলো ডোরে বাঁধা ঝুলনা যেতে যেতে পথে পূর্ণিমারা
রাতে চাঁদ উঠেছিল গগনে, দেখা হয়েছিল তোমাতে আমাতে কি জানি কি মহালগনে, চাঁদ উঠেছিল গগনে। এখন আমার বেলা নাহিয়া বহিব একাকী বিরহের ভার, এখন আমার বেলা নাহিয়ার বহিব একাকী বিরহের ভার, বাঁধিনু যে রাখি পরাণে তোমার, সে রাখি ভুলো না ভুলো না ভুলো না ভুলো না ভুলো না, সেদিন দুজনে দুলেছিল বনে, ভুলো ডোরে বাঁধা ঝুলো না, সেদিন দুজনে দুলেছিল বনে, ভুলো ডোরে বাঁধা ঝুলো না। আজকে সাংসারিক রবীন্দ্রনাথ নিয়ে আলোচনা করতে করতে একদম শেষ পর্বে এসে পৌঁছেছি। অভিকের শেষ গান শুনবো। ধন্যবাদ জানাবো অভিককে, ধন্যবাদ আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীদের, ধন্যবাদ আমাদের শব্দ আলো ক্যামেরা পিসার টেলিকাস্টিংয়ের ভাইদের, আমাদের দর্শকদের, আমাদের শ্রোতা যারা এতদিন ধরে আমাদের অনুষ্ঠানটাকে সাজিয়ে তুলেছেন। একটাই কথা বলবো, রবীন্দ্রনাথের দীর্ঘ জীবনযাপনে মাত্র 19টি বছর তার সাংসারিক জীবন ছিল স্ত্রীর সঙ্গে। সেই 19টি বছর তিনি পরবর্তী জীবনগুলোতেও কিন্তু বয়ে নিয়ে বেরিয়েছেন। তাই রথির যখন বিয়ে দেন তখন প্ল্যানচেটের মৃণালিনী দেবীকে ডেকেছিলেন, কারণ মৃণালিনী দেবী পছন্দ করতেন প্রতিমা দেবীকে। কি অদ্ভুত ব্যাপার না, ভাবলেও গায়ে কাটা দেয়। যাই হোক, আজকে সাংসারিক রবীন্দ্রনাথ ছিল, আগামীকাল পিতা রবীন্দ্রনাথ। একটা বিরাট ক্যানভাসে আসতে হবে আমাকে। চলো শেষ গানে যাই। খুব ভালো থেকো অভিক। সবাই খুব ভালো থেকো এবং সবাই খুব ভালো থাকবেন। ভালো মধ্যে থাকতেই হবে, কারণ আমাদের মধ্যে রবীন্দ্রনাথ আছেন। তুমি খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে, খুশি থাকো তুমি খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে, খুশি থাকো তোমার আঙিনাতে বেড়াই যখন বেড়াই, হেগে বেড়াই যখন, খুশি থাকো তুমি খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে, খুশি থাকো। তোমার পরশ আমার মাঝে সুরে সুরে বুকে বাজে, তোমার পরশ আমার মাঝে সুরে সুরে বুকে বাজে, সেই আনন্দ নাচায় ছন্দ বিশ্বভুবন ছেয়েছে, খুশি থাকো তুমি খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে, খুশি থাকো। ধীরে ধীরে চিত্ত বিনায় দাও যে নাড়া, গুঞ্জরিয়া গুঞ্জরিয়া দেশে সারা, চিত্ত বিনায় দাও যে নাড়া, ধীরে ধীরে চিত্ত বিনায় দাও যে নাড়া, গুঞ্জরিয়া গুঞ্জরিয়া দেশে সারা, চিত্ত বিনায় দাও যে নাড়া। তোমার আধার তোমার আলো দুই আমারে লাগলো ভালো, তোমার আধার তোমার আলো দুই আমারে লাগলো ভালো, আমার হাসি বেড়ায় ভাসি তোমার হাসি বেবে, খুশি থাকো